মে মাসেই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। গ্রহগত অবস্থানের ভিত্তিতে সামনের মাসেই তার ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রায় 2.5 মাস আগে এমন ভবিষ্যৎবাণী দিয়ে চমকে দিয়েছিলেন প্রখ্যাত জ্যোতিষী আখতারুজ্জামান। আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা, একদিকে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা এবং অন্যদিকে মূল দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ। ফের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। 2024 সালের সেই বহুল আলোচিত গণঅভ্যুত্থানের পর যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার আসন থেকে নামল, তখন অনেকে ভেবেছিলেন এবার বুঝি আওয়ামী লীগের গল্প শেষ। ফের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। 2024 সালের সেই বহুল আলোচিত গণঅভ্যুত্থানের পর যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার আসন থেকে নামল, তখন অনেকে ভেবেছিলেন এবার বুঝি আওয়ামী লীগের গল্প শেষ। কিন্তু বাংলাদেশের রাজনীতির গল্প কি আর এত সহজে শেষ হয়? এখানে শেষ মানেই আর একটা শুরুর ভূমিকা মাত্র। কার্যক্রমে নিষেধাজ্ঞা এই শব্দটা শুনতে যতটা কঠোর, বাস্তবে ততটাই চটকদার। ভবিষ্যৎবাণী সত্যি হতে যাচ্ছে কিনা তা হয়তো সময়ই বলে দেবে। তবে গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে বাংলাদেশের সরকারের অস্থিরতা। সম্প্রতি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে গোয়েন্দা সংস্থা। এর পরপরই দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানিয়েছে দৈনিক আমার দেশ। সূত্রের বরাতে আমার দেশ জানায়, পুলিশ সদর দপ্তর থেকে সতর্কবার্তার প্রেক্ষিতে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এরই অংশ হিসেবে বিমানবন্দরে কর্মরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। অ্যারাইভাল ও ডিপার্চারের ক্ষেত্রে তল্লাশিও চোখে পড়ার মতো। সপ্তাহের শুরুতেই জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সতর্কবার্তা জারি করে পুলিশ সদর দপ্তর। যদিও এই হামলার ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠন রয়েছে বলে জানানো হয়। সূত্রটি আরও জানায়, যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেসব স্থানেও নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের নির্ভুল পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছিলেন আখতারুজ্জামান। গেল ফেব্রুয়ারিতে নিজের ইউটিউব চ্যানেলে প্রখ্যাত এই জ্যোতিষী জানান, ভারত সরকার শেখ হাসিনাকে আদর যত্নে রেখেছে ঠিকই, কিন্তু গত 18 মাসে শেখ হাসিনা বিশেষ কিছু অর্জন করতে পারেননি। তাই মে মাসে দেশে না ফিরলে মস্ত বড় ভুল করবেন হাসিনা, কারণ গ্রহগত কারণে এ সময় দেশে ফিরলে আইনি সহযোগিতা পাবেন তিনি। একই ধারণা গোলাম মাওলা রনির। নিজের ইউটিউব চ্যানেলে রনি জানান, শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গেই আত্মসমর্পণ করবেন তিনি, যদিও এই প্রক্রিয়া সম্পূর্ণ তার হাতে নেই, যেমনটা তারেক রহমানের হাতেও ছিল না। রাজনৈতিক এই বিশ্লেষকের দাবি, পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আদালতে আত্মসমর্পণ শুরু করেছেন। জামিনও পাচ্ছেন অনেকে। এতে মিডিয়া কাভারেজ পাচ্ছে আওয়ামী লীগ। পরিস্থিতি এভাবে চলতে থাকলে ভারতকে রাজি খুশি করিয়ে শীঘ্রই দেশে ফিরে আত্মসমর্পণ করবেন শেখ হাসিনা, যা বাস্তবায়ন করতে পারলে রাজনৈতিক সব হিসেব নিকেশ উল্টে যাবে বলে দাবি করেন রনি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা। একদিকে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা এবং অন্যদিকে মূল দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ। এমন এক জটিল পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান জানান দিতে মরিয়া হয়ে উঠেছে দলটি। লবিং এবং আইনি লড়াইয়ের অংশ হিসেবে এবার জাতিসংঘের দ্বারস্থ হয়েছেন দেশের 173 জন আইনজীবী। সম্প্রতি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন সদস্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কাছে একটি যৌথ আবেদন জমা দিয়েছেন। তাদের মূল দাবি, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। আইনজীবীদের মতে, সন্ত্রাসবিরোধী বিল 2026-এর মাধ্যমে এই প্রাচীন দলটিকে নিষিদ্ধ করা সংবিধানের 38 অনুচ্ছেদ এবং মৌলিক অধিকারের চরম পরিপন্থী।
তারা মনে করছেন যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া এমন সিদ্ধান্ত প্রাকৃতিক ন্যায় বিচারের নীতি লঙ্ঘন করে। শেখ হাসিনা সরকারের পতনের পর জাতিসংঘের প্রাথমিক রিপোর্টে 15 আগস্ট পর্যন্ত প্রায় 1400 মানুষের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছিল। তবে বর্তমানে এই সংখ্যা এবং মৃত্যুর সময়কাল নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক চলছে। একদিকে ডক্টর ইউনূস সরকার যখন 840 জনের মতো শহীদ শনাক্ত করতে সক্ষম হয়েছে, তখন জামায়াতের আমিরের 1200 শহীদের বাড়ি পরিদর্শনের দাবি নিয়ে সংসদ উত্তপ্ত হয়েছে। 5 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের দায় এবং সঠিক পরিসংখ্যান এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। আওয়ামী লীগ অনেক আগে থেকেই যুক্তরাজ্যের একটি নামকরা লবিস্ট ফার্মকে নিয়োগ দিয়ে আন্তর্জাতিক মহলে নিজেদের পক্ষে জনমত গঠনের চেষ্টা চালাচ্ছে। এর আগে ব্রিটিশ ও আমেরিকান আইনজীবী এবং কংগ্রেস সদস্যদের মাধ্যমে জাতিসংঘে চিঠি পাঠানো হয়েছিল। রাশিয়া, অস্ট্রেলিয়া এবং ভারতের পক্ষ থেকেও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ব্যাপারে পরোক্ষ চাপ রয়েছে বলে গুঞ্জন রয়েছে। তবে অধ্যাপক ইউনূস সরকারের জারি করা অধ্যাদেশ যখন বিএনপি শাসিত সংসদে বিল আকারে পাশ হল, তখন আওয়ামী লীগের ফেরার পথ আরও দীর্ঘায়িত হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সবচেয়ে চমকপ্রদ তথ্য উঠে আসছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। অনেকের ধারণা ছিল ভারত হয়তো আওয়ামী লীগকে পূর্ণ সমর্থন দেবে, কিন্তু সাম্প্রতিক কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে আমেরিকার কৌশলের সঙ্গে ভারতের এক ধরনের নীরব সম্মতি ছিল। যদি এই দাবি সত্য হয়, তবে আন্তর্জাতিক লবিংয়ে আওয়ামী লীগের সফল হওয়ার সম্ভাবনা কতটা তা নিয়ে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে। জাতিসংঘ শুরুতে সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বললেও পরবর্তীতে তাদের অবস্থানে কিছুটা পরিবর্তন দেখা গিয়েছিল। এখন প্রশ্ন হল, দেশের ভেতর থেকে 173 জন আইনজীবীর এই আবেদন কি জাতিসংঘের নীতিতে কোনো বড় পরিবর্তন আনতে পারবে, নাকি এটি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের বেড়াজালে কেবল একটি সংবাদ হয়েই থেকে যাবে? আরও জানতে চোখ রাখুন ডেইলি নিউজ 36-এ। এই যে দিল্লি ঢাকা স্লোগান দিলেন, এখন কি দিল্লি থেকে 5 লাইনে তেল আসে না? ওই তেলটা বয়কট করেন। সার্জিসের বাবা এই যে দিল্লি হাসপাতাল গেছে, মানে ভারত হাসপাতাল, এটা বয়কট করেন। দিল্লি থেকে আমদানি রপ্তানি বয়কট করেন। কিছুই করবেন না ভাই, দিল্লির সাথে গোপনে গোপনে বৈঠকও করবেন। তাইলে ভাই দিল্লি ঢাকা এই স্লোগানটা কি লেগে দিলেন? আমরা বাংলাদেশ মানে একটা গরিব রাষ্ট্র, বুঝছেন? পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমার কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আমরা ঠান্ডা মাথায় দেশ চালাইতে দেব। কারণ আমাদের তো বিশাল অট্টালিকা নাই, অস্ত্র মজুত নাই। আছে যেমন আজকে আমেরিকার মতো একটা দেশ পৃথিবীর মানে মাত্রায় বেড়ায়, কারণ ওর কাছে B2 স্পিড পরমাণু বোমা আছে। রাশিয়ার কাছে আপনার ফুজনের ফাইটার জেট Su-57 আছে। চীনের কাছে আছে J-20 মাইটি ড্রাগন।